প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 মহামারী সারা বিশ্বকে স্তব্ধ করে দেওয়ায় শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করার জন্য মোংলা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, মোংলা সরকারি কলেজ, মোংলা বাগেরহাট। আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলাদেশের সরকার ও রাজনীতি, ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র থেকে। প্রতিটি রাষ্ট্রে আমরা নাগরিকেরা বসবাস করি। রাষ্ট্রের নাগরিক রাষ্ট্র পরিচালনা তথা রাষ্ট্রের সমস্ত কার্যক্রমগুলো একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়। যে নীতিমালাটি রাষ্ট্র নির্ধারণ করে, এই নিয়ম নীতি, রাষ্ট্র কর্তৃক নির্ধারিত নিয়ম নীতিটাই হচ্ছে লিপিবদ্ধ, যাকে রাষ্ট্রীয় ভাষায় বলা হয় সংবিধান। আজকের পাঠে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলাদেশের 1972 সালের প্রথম সংবিধানের বৈশিষ্ট্য। আজকের পাঠ শেষে আমরা সংবিধান কি, বাংলাদেশের সংবিধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং 1972 সালের সংবিধান সম্পর্কে ধারণা নিতে পারি। প্রথমে আমরা যাব বাংলাদেশের 1972 সালের সংবিধানের পূর্বে সংবিধানটা আসলে কি, আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সংবিধান বা কনস্টিটিউশন বলতে কতগুলো লিখিত ও অলিখিত মৌলিক বিধিমালাকে বোঝায়। লিখিত হতে পারে, কোনো রাষ্ট্রে লিখিত আছে, অলিখিত আছে বিধিমালা, যা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পর্ক, ক্ষমতার ব্যবহার এবং বন্টন, কার ক্ষমতা কতটুকু, ক্ষমতাটা কিভাবে নিয়ন্ত্রিত হবে, রাষ্ট্রের সবাই তার মর্যাদা সঠিকভাবে পাচ্ছে কিনা, তার কোনো নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা, নিরাপত্তা বিঘ্নিত হলে রাষ্ট্র থেকে কি ধরনের সমর্থন সে পাবে একজন নাগরিক, এই বিষয়গুলো সাধারণত সংবিধানে লিপিবদ্ধ থাকে। সংবিধান একটি রাষ্ট্রের মূল দলিল, এর আলোকে রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্রের নাগরিকের অধিকার এবং কর্তব্যগুলো লিপিবদ্ধ থাকে। এর ব্যত্যয় ঘটলে রাষ্ট্র তার নাগরিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারে। আধুনিক বিশ্বে রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধান অপরিহার্য, কারণ যদি সংবিধান না থাকতো তাহলে যার ক্ষমতা আছে সে রাষ্ট্রকে তার মতো পরিচালনা করার চেষ্টা করে। প্রতিটি রাষ্ট্র তার নিজস্ব কিছু নিয়ম কানুন নীতি দ্বারা পরিচালিত হয়। এই সকল নিয়ম নীতি সমূহই হলো ওই রাষ্ট্রের সংবিধান। অর্থাৎ আমাদের রাষ্ট্র বা যে রাষ্ট্রে বসবাস করে সেই রাষ্ট্র কোন আইন কানুন বা নীতি দ্বারা পরিচালিত হবে, এই নীতিসমূহ হল মূলত লিপিবদ্ধটাই সংবিধান।
সংবিধানে বিভিন্ন মনীষী বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। আমরা রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটলের সংজ্ঞাটা দেখি। সংবিধান হলো এমন একটি পদ্ধতি, এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র তার নিজের জন্য বেছে নিয়েছে। অর্থাৎ এটা রাষ্ট্রের বেছে নেয় রাষ্ট্রটা কিভাবে চলবে, কোন পদ্ধতিতে চলবে, কিভাবে রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে, এটা একটা রাষ্ট্র বেছে নেয় যে তার রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে। লর্ড ব্রাইসের মতে সংবিধান হলো এমন কতগুলো আইন ও কথার সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয়, অথবা এমন কতিপয় আইনের সমন্বয় ঘটে যাতে সম্প্রদায়কে সংগঠিত শাসন এবং একত্রীকরণের নীতিমালা এবং নিয়মাবলী সংযোজিত হয়। তাহলে আমরা সংবিধানের সংজ্ঞা যেটা দেখলাম যে আসলে একটা লিখিত দলিল যেখানে একটি রাষ্ট্রের পরিচালনার জীবন বিধানগুলো লিপিবদ্ধ থাকে। আমরা দুজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি, পরিচিত মুখ, তারপর আমরা পরিচিত হব। একজন হচ্ছেন ডক্টর কামাল হোসেন, আরেকজন হচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্ত। বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করতে গেলে এই দুইজন ব্যক্তি আমাদের সংশ্লিষ্ট, এর সাথে সংশ্লিষ্ট, এদের নাম চলে আসে। তার মধ্যে আমরা সদ্য স্বাধীন হওয়া একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধান দরকার, তার জন্য একটি কমিটি গঠন করা হয়। 1972 সালের 11 এপ্রিল এই কমিটির সভাপতি করা হয় ডক্টর কামাল হোসেনকে। কমিটির সদস্য সংখ্যা ছিলেন 34 জন। তার মধ্যে একমাত্র বিরোধী দলীয় সংসদ সদস্য ছিলেন, জাতীয় পরিষদের সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। 1972 সালের 17 এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন এবং জনগণের মতামত সংগ্রহের জন্য আহ্বান করা হয়। গৃহীত মতামত থেকে 98টি সুপারিশ গ্রহণ করা হয়। অর্থাৎ জনগণকে মতামত দেওয়ার জন্য আহ্বান করা হয়। জনগণ যে মতামতগুলো দেন তার মধ্য থেকে 98টি সুপারিশ বাছাই করে এই কমিটি গ্রহণ করেন। 1972 সালের 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন জাতীয় সংসদে। এক নজরে বাংলাদেশ সংবিধানের অনুমোদন 14 নভেম্বর 1972, কার্যকরের তারিখ 16 ডিসেম্বর 1972 থেকে এটা কার্যকর শুরু হয়। অর্থাৎ বিজয় দিবস থেকে এটাকে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ হয়। লেখকগণ হলেন সংবিধানের খসড়া কমিটি, যাদেরকে এই কমিটি অন্তর্ভুক্ত করা হয় সংবিধানিক কমিটি, তারা খসড়া করেন। স্বাক্ষরকারী বাংলাদেশ গণপরিষদের 460 জন সদস্য। আর উদ্দেশ্য সংবিধান হিসেবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণাপত্রে প্রতিস্থাপন করে নতুন সংবিধান প্রণয়ন করে। আমরা সংবিধানের মূল অংশটুকু দেখলাম এবং আমরা দেখব 1972 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কি, অর্থাৎ এই যে সংবিধানটা রচিত হয়েছে এর বৈশিষ্ট্যগুলো কি আছে আমাদের বাংলাদেশের প্রথম সংবিধানের। 1972 সালের মূল সংবিধানের যে বৈশিষ্ট্য, এটাই বাংলাদেশের একটি মূল দলিল।
এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে প্রথমে লিখিত দলিল। বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত। বিভিন্ন রাষ্ট্রের দলিল লিখিত অলিখিত দুটির সংমিশ্রণ আছে, সেক্ষেত্রে আমাদের দলিলটি লিখিত। এতে একটি প্রস্তাবনা, 4টি তফসিল, 11টি ভাগ এবং 153টি অনুচ্ছেদ আছে। দ্বিতীয়, আমাদের সংবিধান দুষ্পরিবর্তন। দুই ধরনের সংবিধান হয় পরিবর্তনের ক্ষেত্রে, সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়। আমাদের সংবিধান দুষ্পরিবর্তনীয়, তবে পরিবর্তন অনেক কঠিন না। জাতীয় সংসদের 2/3 ভোটে বাংলাদেশের সংবিধানের পরিবর্তন বা সংশোধনী প্রস্তাব পাশ করানো যায়। 1972 সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতির কথা বলা হয়েছে। সেখানে হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। মূলত এই মূল স্তম্ভগুলোই আমাদের সংবিধানের পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখে। মৌলিক অধিকার। সংবিধানে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা আছে, অর্থাৎ আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার অধিকারগুলো কি, আমি কোন ধরনের অধিকারগুলো ভোগ করব, এবং আমার বিকাশের জন্য সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বা সাংস্কৃতিক অধিকারগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। 1972 সালের সংবিধানে এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশে। কেন্দ্রীয় সরকারের সকল ক্ষমতার উৎস বা সব ক্ষমতার অধিকারী কেন্দ্রীয় আইনসভায় সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে এই সংবিধানে উল্লেখ করা হয়েছে। এই সংবিধানের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রজাতন্ত্র। বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হবে। রাষ্ট্রপতি হবে রাষ্ট্রপ্রধান এবং তার নামে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে, অর্থাৎ রাষ্ট্রের সকল কার্যক্রম রাষ্ট্রপতির নামে পরিচালিত হবে। আর রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবে, অর্থাৎ জনগণ যে সংসদ সদস্য নির্বাচন করবেন তারা তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে নির্বাচন করবেন এবং রাষ্ট্রপতি হবেন বাংলাদেশের শাসন ব্যবস্থার মূল বা প্রধান। এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশের সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 1972 সালের সংবিধানে বাংলাদেশের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় 300 জন সংসদ সদস্য এবং 15 জন সংরক্ষিত আসন সহ 315 জন সদস্য নিয়ে এক কক্ষ বিশিষ্ট আইনসভা ঘোষণা করা হয়। পরবর্তীতে সংশোধনের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে আসন বৃদ্ধি করে সংরক্ষিত 30 করা হয়, 30 থেকে 45, সর্বশেষ সংশোধনীর মাধ্যমে এটা 50-এ উত্তীর্ণ করা হয়। অর্থাৎ বর্তমান আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা সদস্য সংখ্যা হচ্ছেন 350 জন। 300 জন সরাসরি ভোটে নির্বাচিত আর 50 জন হচ্ছেন সংরক্ষিত নারী আসন। আমাদের 72 সালের সংবিধানে সরকার পদ্ধতি রাখা হয়েছে সংসদীয় পদ্ধতির সরকার। মূলত নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলের প্রধানকে এবং তার মন্ত্রিপরিষদকে দেশ শাসন করার দায়িত্ব অর্পণ করা হবে। মন্ত্রিপরিষদ সকল কাজের জন্য সংসদের নিকট জবাবদিহি করবে, অর্থাৎ আমরা যাদেরকে মন্ত্রী নির্বাচন সংসদে নির্বাচিত হবেন মন্ত্রী, তারা তাদের কাজের জন্য জাতীয় সংসদে জবাবদিহিতা করবেন, অর্থাৎ তারাও জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। বাংলাদেশের 1972 সালের সংবিধান অনুযায়ী তারাও সংসদে তাদের নিজেদের কার্যক্রমের জবাবদিহিতা করবেন। বিচার বিভাগের স্বাধীনতা। সংবিধানের
বাংলাদেশের জন্য একটি সর্বোচ্চ আদালত গঠনের ব্যবস্থা রাখা হয়েছে এবং সুপ্রিম কোর্ট হবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এই আদালত সংবিধানের প্রাধান্য নিশ্চিত করবে এবং তার স্বাধীনতা সংরক্ষণ করবে। অর্থাৎ আমাদের বিচার ব্যবস্থায় স্বাধীনতা থাকবে, কিন্তু বিচারিক কাজ হবে বাংলাদেশের সংবিধানের আলোকে এবং বিচার বিভাগ সংবিধানের যে প্রাধান্য এটা দেবেন এবং সংবিধানকে সংরক্ষণ করবেন। এটা 1972 সালে সংবিধানে রাখা হয়েছে। 1972 সালে সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ন্যায়পাল। সরকারের যতগুলো বিভাগ রয়েছে বা সরকারের যে কোনো অংশে যে কোনো নিরপেক্ষ তদন্তের জন্য ন্যায়পালের পদ সৃষ্টি করা হয়েছে। ন্যায়পাল যে কোনো জায়গায় অনিয়ম ঘটলে বা কোনো ধরনের ব্যত্যয় ঘটলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেখানে সে নিরপেক্ষ তদন্ত করবে এবং তদন্ত করে সে তার প্রস্তাব বা তার সুপারিশগুলো পেশ করতে পারবে। সাংবিধানিক প্রাধান্য। সংবিধানের আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল 72-এর, এখানে সংবিধানে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা সাংবিধানিক প্রাধান্য দেওয়া হয়েছে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস বা মালিক দেওয়া হয়েছে জনগণকে এবং জনগণের পক্ষে এসব ক্ষমতা প্রয়োগ কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হবে। কারণ একজন নাগরিক বা জনগণ রাষ্ট্রবিরোধী কার্যক্রম করতে পারে, সেজন্য তাকে নিয়ন্ত্রণ করার জন্য সংবিধান। রাষ্ট্র পরিচালনা যারা করবেন তারাও যেন রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে অংশগ্রহণ না করেন, সেজন্য সংবিধান। এবং সংবিধান একজন মানুষের চলাফেরা থেকে শুরু করে কার্যক্রম সবকিছু নিয়ন্ত্রণ করে। সাংবিধানিক প্রাধান্য জনগণ, সরকার এবং বিচার থেকে শুরু করে সবাইকে দিতে হবে, কারণ সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এর বাইরে কারো যাওয়ার কোনো সুযোগ নেই। সংবিধানের বাইরে যদি কেউ কোনো কার্যক্রম পরিচালনা করে সেক্ষেত্রে রাষ্ট্র তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। 1972 সালের সংবিধানে এই ব্যবস্থা রাখা হয়েছে। আমরা যদি এই পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে আসলে আমাদের 1972 সালের সংবিধান একটি উত্তম সংবিধান। কারণ একটি উত্তম সংবিধান হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার আমাদের 1972 সালের সংবিধানে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। 1972 সাল থেকে বর্তমান পর্যন্ত 17 বার এই সংবিধান সংশোধন করা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, বর্তমান পঞ্চম সংশোধনী আদালত কর্তৃক বাতিল হওয়া মূল সংবিধান অনেকটা পূর্বের বৈশিষ্ট্য ফিরে পাবে বলে আমাদের সংবিধান বিশেষজ্ঞ এবং আমরা সবাই এটা মনে করি এবং বিশ্বাস করি। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো দেখলাম সেটা হলো যে আসলে সংবিধানটা কি, আর মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হলো 1972 সালে বাংলাদেশের যে প্রথম সংবিধান বা মূল সংবিধান তার বৈশিষ্ট্যগুলো কি ছিল। আমরা শেষ করার আগে গণপরিষদের সংবিধানের উপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আমরা সমাপ্ত করব। তিনি গণপরিষদের সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। এটা আমরাও বিশ্বাস করি। আমাদের সংবিধান আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। আমরা আর দীর্ঘায়িত না করে সবাইকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীতে আবার দেখা হবে এই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।